অনেক দিন আমার গাছপালাদের আমি দেখাইনি। তো রোদে যে কটি গাছ বেঁচে আছে বা বাঁচিয়ে রাখতে পেরেছি, বেঁচে আছে বলার থেকে বলা ভালো, হ্যাঁ বাঁচিয়ে রাখতে পেরেছি, কি বলবো ঠিক জানি না, যাই হোক আছে মোট কথা। তো আজকে ওই গতানুগতিক ব্লগের বাইরে মনে হলো একটু বাইরে আসি। আর দেখুন যে এই গরম হলেও আমাদের বাড়ির পাশের জঙ্গলটা দেখুন, শুধু দেখুন কি হারে জঙ্গল, দেখছেন কি হারে জঙ্গল বেড়েছে। এই গাছটা না আমার ভীষণ প্রিয়। এই এই যে সাদা বাগান বিলাসটা, এটা আবার লাল হয়ে যায়, ফুলগুলো একটু গোলাপি গোলাপি মতো হয়ে যায়। তো আজকে গতানুগতিক ব্লগের বাইরে আমার মনে হলো আজকে আপনাদের একটু গল্প শোনাই। গল্পটা হচ্ছে আমার ক্যান্সারের গল্প। অনেকেই জানেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন, এবার যারা নতুন তাদের জন্য গল্পটা বলছি। যে হ্যাঁ, আমার যখন 18 বছর বয়স, তখন আমার ডান দিকের ব্রেস্টে ঠিক এত বড় পটলের আকারের একটি টিউমার ধরা পড়ে। সেটার নেচারটা খুব শক্ত ছিল, মানে ভীষণ শক্ত, কিন্তু ভীষণ মুভ করতো। তো আমার বাড়ি থেকে কোনো হোমিওপ্যাথি ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার, সার্জন, অন্য কোনো চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়নি। এক্ষেত্রে আমি একটি কথা বলবো যে আমি হোমিওপ্যাথি, আধুনিক হোমিওপ্যাথি সম্পর্কে কিছু জানি না। সুতরাং কাউকেই উদ্দেশ্য করে, কাউকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে না জেনে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি শুধু আমার গল্পটা বলবো, যে আমার কি হয়েছিল এবং আমার পরিণতি কী, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সেটা হয়েছিল এবং দীর্ঘ 18 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত খুব যে একটানা আমি ওষুধ খেয়েছি আমার ওই টিউমারটির জন্য তা নয়। মাঝে মাঝে গ্যাপ পড়েছে। যখন আমার বেবি এসেছে, আমি ক্যারি করছিলাম, তখন টিউমারটির সাইজটা কিছুটা ছোটো হয়েছিল। তার মধ্যে ছোটো হচ্ছিল, ওষুধ খেয়ে ছোটো হচ্ছিল ঠিকই, কিন্তু একেবারে নির্মূল কখনো হচ্ছিল না। অনেকেই বায়োপসি করতে ভয় পান। এবার বায়োপসি শব্দটা শুনলেই অনেকে ভয় পান, যে বায়োপসি মানেই কি, তাহলে কি ক্যান্সার সন্দেহ করছেন ডাক্তার? এক্ষেত্রে আমি একটুখানি আপনাদের কনফিউশনটা দূর করতে চাই। বায়োপসি মানে হচ্ছে অনেক ক্ষেত্রেই যে আমাদের কোষের যে বিভাজন, সেটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। আমাদের শরীরের কোষ বিভাজন না হলে আমরা বড় হতাম না। আমাদের কোষ থেকে কলা, কলা থেকে একটা অঙ্গ, তন্ত্র ইত্যাদি গঠিত হয়েই তো আমরা মানুষ হয়েছি, বা অন্যান্য পশুদের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু কোষের অনিয়ন্ত্রিত বিভাজন মানেই হচ্ছে সেটা অস্বাভাবিক। কোষের অনিয়ন্ত্রিত বিভাজন মানে সেখানে একটা আলাদা মাংসপিণ্ড তৈরি হওয়া, বা সেটার থেকে পরে সেটা আরও অনিয়ন্ত্রিত বিভাজন হতে হতে থাকলে সেটা ক্যান্সারে পরিণত হওয়া। ক্যান্সারের কোনো জীবাণু হয় না। একমাত্র ওরাল ক্যান্সারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে ওরাল ক্যান্সার হতে পারে, যেটা গলা, জিভ, মুখের ভেতরের যে কোনো অংশ সেখানে হতে পারে। আরেকটা হচ্ছে মেয়েদের ভেজাইনাল ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হতে পারে, যেটা মূলত আসে পুরুষদের থেকে। এবং এক্ষেত্রে একটা কথা আমাকে বলতেই হবে, সেটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের কথা, যাদের যে মহিলাদের একাধিক পুরুষ সঙ্গী থাকেন, মানে শারীরিক সম্পর্ক একাধিক পুরুষের সঙ্গে থাকে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা, মানে এই অসুখটা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তো বায়োপসি মানেই কিন্তু যে ক্যান্সারের ডাক্তার ক্যান্সার সন্দেহ করছেন তা নয়। তো বায়োপসি মানে হচ্ছে যে জিনিসটা তৈরি হয়েছে, ধরুন আমার ব্রেস্টে যেটা তৈরি হয়েছিল, সেটার যদি তখন বায়োপসি করা হতো, তখন বোঝা যেত যে ওটা কি আসলে ফাইব্রো অ্যাডেনোমা, নাকি ওটা কোনো মানে খারাপ ধরনের একটা টিউমার। যদি 18 বছর ধরে একটা ক্যান্সারাস টিউমার আমি বুকে নিয়ে বেঁচে থাকতে পারতাম না, কারণ ক্যান্সার যদি হয়, তাহলে সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে, সেটা 6 মাসের মধ্যেই কিন্তু সেই মানুষটির ডেথ হয়ে যাবে, অবস্থা বিগড়াবে এবং ক্রমাগত অবনতি হবে, এবং তারপরে তার ডেথ হবে, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমার 18 বছর ধরে যখন টিউমারটা আমার বুকে ছিল, তখন তার কোনো চরিত্রগতভাবে সেটার কোনো বদল নিশ্চয়ই ঘটেছিল কোনো কারণে, যে কারণে সেটার কোষগুলো আবার অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে পরিণত হয়। তো আমি আমার ডক্টরের কাছ থেকে এইরকমই শুনেছিলাম। তো বায়োপসি করানোর কথা শুনলেই এটা ভাববে না যে মানে সেখানে ক্যান্সার সন্দেহ করা হচ্ছে। বায়োপসি করে কোষটার কী প্রকৃতি সেটা দেখে নেওয়া হয়। অনেক সময় কোলন ক্যান্সারে বায়োপসি করতে বলা হয়, বা দেখা হয় যে সেখানে কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কি না, এই ধরনের ব্যাপার থাকে। তো আমার ওই 18 বছর বয়সে ওটা ধরা পড়েছিল, যে বুকের মধ্যে অত বড় একটা টিউমার হয়েছে, এবং সেই টিউমারটা ব্যথা হতো, সেই টিউমারটা মুভ করতো, আমি হোমিওপ্যাথি ওষুধ খেতাম। তারপরে একটা সময় বাচ্চা যখন 9 বছর বয়স, তখন আমাকে টানা 1.5 বছর ধরে আমাকে গর্ভনিরোধক বড়ি খেতে বাধ্য করা হয়, মানে প্রত্যেক দিন একদিনও বাদ না দিয়ে। সেই গর্ভনিরোধক বড়ি যিনি দিয়েছিলেন, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে 3 মাস বাদে গ্যাপ দিয়ে, 3 মাস বাদ খেয়ে টানা 1 মাস গ্যাপ দিয়ে তারপরে আবার চালু করতে। যেই 1 মাস
আমি ওষুধটা খাবো না, তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে নিরোধক হিসেবে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমাকে জোর করে সেই ওষুধটা খাওয়ানো হয়েছে এবং প্রথম থেকেই ওই ওষুধটা খাওয়ার পর থেকেই আমার শরীরে নানান রকম উপসর্গ দেখা দিতে থাকে। যেমন অবশ্যই হরমোনাল কারণে হয়তো, কিংবা আমার টিউমারটা আস্তে আস্তে যে পরিবর্তন করছিল, তার প্রকৃতি পরিবর্তন হচ্ছিল, সেই কারণেই হয়তো আমার শরীরে অতগুলো অ্যাডভার্স রিয়াকশন আমার হচ্ছিল তখন। যেমন আমার প্রচণ্ড অ্যাসিডিটি হতো, আমার প্রচণ্ড ওজন কমে যাচ্ছিলো, তারপরে আমার মাথা ঘুরতো, বুক ধড়ফড় করতো, এবং আমার কোলেস্টেরল বেড়ে গেছিলো প্রচুর, টানা 1.5 বছর ওষুধটা খাওয়ার। তারপরে তো আমার ব্রেস্ট দিয়ে আমার যেটা লক্ষণ ছিল সেটা হচ্ছে আমার নিপল দিয়ে ব্রেস্টটা খুব ব্যথা করছিল, এবং আমার পিরিয়ডের আগে দুটো ব্রেস্টে খুব ভারী হয়ে যেত, ব্যথা করতো। তো কখনো টিপে আমি দেখিনি। তখন যখন ধরা পড়লো সে সময় ব্যথাটা এত বেশি হচ্ছিলো যে আমি সেদিনকেই ওই রাইট ব্রেস্টটা টিপতে দেখলাম যে দুধের মতন একরকম কিছু বেরোচ্ছে। তো আমি তখনও জানতাম না ওটা কী জিনিস। আমার বাচ্চা তখনও দুধ খেত এবং আমার স্তনে দুধ ছিল, 9 বছর বয়স পর্যন্ত টানা আমার বাচ্চা দুধ খেয়েছে। তো আমার পাশের বাড়ির বৌদিকে বললাম যে বৌদি, আমার এরকম না ব্রেস্টে খুব ব্যথা, আমার একটা ব্রেস্ট থেকে দুধ বেরোচ্ছে, আরেকটা থেকে দুধ বেরোচ্ছে না। তো বৌদি তো অত কিছু না জেনে বুঝে বলছে তোর ছেলে দুধ খায় তো সেই জন্য হয়তো দুধ বেরোচ্ছে, তো ওটা কিছু না। তো আমার সন্দেহ হলো, আমি তখন আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে আমার একটা ব্রেস্ট থেকেই দুধ বেরোচ্ছে, এবং দুধের ফোঁটাটা বেরোনোর পরে আবার যদি টিপছি তো একটু জলের মতন বেরোচ্ছে, সেই জলটা একটু লালচে, কিন্তু আবার রেখে আবার টিপলে দুধের মতো বেরোচ্ছে, এরকম চলছে। তো সঙ্গে সঙ্গে আমি যে গাইনোকোলজিস্টকে দেখিয়ে আমি গর্ভনিরোধক বড়ি খেয়েছিলাম, তিনি তো আমার চোখের দিকে তাকালেন না, আমাকে ছুঁয়েও দেখলেন না, সরাসরি সার্জেনকে রেফার করে দিলেন। সার্জেন প্রথমে তো সম্পূর্ণ আমাকে উপরের উপর মানে ঊর্ধ্বাঙ্গ আমাকে অনাবৃত করে উনি দেখলেন, ভালো করে দেখলেন, এবং সেই ডাক্তারকে আমি এখনও প্রণাম জানাই যে তিনি বলেছিলেন, মুখে বলেছিলেন যে আমার মনে হচ্ছে তোমার তুই যেটা ভাবছিস সেটা হয়েছে সেরকম নয়, তবে একটা এফএনএসি করে নেওয়াটা ভালো, এবং সেটা কোনো ভালো জায়গা থেকে করা। হয়তো উনি বুঝেছিলেন আর আমাকে হয়তো স্তব বাক্য দিয়েছিলেন, কিংবা যাই হোক, উনি ওনার নাম ছিল ডক্টর আর রহমান, আর রহমান স্যার। আমরা ওখানে উনি এই অঞ্চলে খুব ভালো মানে সার্জন ছিলেন, কলকাতা মেডিকেল কলেজের সার্জন, জেনারেল সার্জন ছিলেন। তারপরে উনি সার্জারিও করতেন, এখন বর্তমানে খবর পেয়েছি যে উনি বিদেশে চলে গেছেন। তো উনি যদি আমাকে এফএনএসিটা করতে না বলতেন তাহলে আজকে আমি এই যে শ্যুটটা করছি সেটা হয়তো করা সম্ভব হতো না। তো পরের দিনই বোধহয় আমি রয়্যাল টেলিভিতে খবর নেওয়া হলো, বুকিং করা হলো বোধহয়। তো বুকিং করার পর আমি গেলাম, এবং সেখানে আমার ফাইন নিডল অ্যাসপিরেশন সার্জারি, অ্যাসপিরেশন সাইটোলজি কী যেন একটা আছে, এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো সেইটা করা হলো। তারপর 10 দিন বাদে রিপোর্ট এলো যে আমার সত্যিই ম্যালিগন্যান্সি এসেছে এবং ক্যান্সার হয়েছে। তো আরও একটা কথা আমি বলতে চাই, যেটা আমি এর পরের এপিসোডে আবার বলবো, যে লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু শরীরের এই যে কোষের যে হঠাৎ করে অনিয়ন্ত্রিত বিভাজন, এটা কিন্তু অনেকাংশে হতে পারে। যেমন আপনি বাইরে জাঙ্ক ফুড খাচ্ছেন, খুব তৈলাক্ত খাবার খাচ্ছেন, অস্বাভাবিক খাওয়া দাওয়া করছেন, অস্বাভাবিক একটা ল্যাভিশ জীবনযাত্রা আপনার চলছে, আপনি শারীরিকভাবে কোনো কাজকর্ম করছেন না, শুধু মানে খুব তৈলাক্ত খাবার খাচ্ছেন, হেভি রিচ খাবার খাচ্ছেন। এই ধরনের খাবার বা এই ধরনের জীবনযাত্রা যেমন আমাদের কোষ বিভাজনকে অপ্রকৃতিস্থ করে দিতে পারে, তেমনই যদি আপনার খাওয়া ঠিকমতো না জোটে, ঠিকমতো পুষ্টি লাভ না হয়। হ্যাঁ, টিএনবিসির একটা প্রধান কারণ হচ্ছে যারা পড়াশোনা করেন, যারা এই বিষয় নিয়ে রিসার্চ করছেন, যারা রুগী, তারাই সাধারণত করেন, বাকিদের করার প্রয়োজন মনে হয় না। কারণ দুয়ারে যখন বিপদেশে করা নাড়ে তখনই আমাদের স্বভাব হচ্ছে আমরা তখনই সমস্ত কিছু নিয়ে উঠে পড়ে লাগি, তার আগে করি না। যেমন আমি নিজেও এত বিষয় নিয়ে এত কিছু ভাবতাম না। যখন আমার মনে হলো আমি মরে যাবো, তখন আমি চেষ্টা করলাম যে আমি জেনে মরবো যে আমার কী হয়েছে। আর ঠিক 11 সাল, সেই সময় 11 সালের মার্চ মাসে যখন আমার ক্যান্সার ধরা পড়লো, তখন কিন্তু এই ভারতবর্ষের মধ্যে খুব কম সংখ্যক রুগী ছিল, রোগিনী যারা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। আমি কিন্তু কোনো ভারতীয় মহিলা খুঁজে পাইনি সেই সময়। আমি গুগল মাধ্যমে সার্চ করেছি, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় সার্চ করেছি, পাইনি। আমি বিদেশিনী একজন ভদ্রমহিলার সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছিলাম, এবং তার লিখিত বই আছে। তার নামটি ইতিমধ্যে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তিনি একবার আমার বছর 5 পরে একবার আমার খোঁজও নিয়েছিলেন, আমার ইয়েতে এসে, মানে ফেসবুকে মেসেঞ্জারে এসে খোঁজ নিয়েছিলেন। একজন রাশিয়ান মহিলা ছিলেন, একজন ব্রিটিশ অরিজিন, ইউএসএতে থাকেন। তিনিই লেখালেখি করেছিলেন টিএনবিসি নিয়ে। তো সেখানে আমি জানতে পারি যে মূলত মেক্সিকান মহিলা, যারা মেহিকান, অ্যাকচুয়ালি উচ্চারণটা মেহিকান মহিলাদের মধ্যে, এবং অ্যাফ্রো আমেরিকান অরিজিনের যে মহিলা, যাদের বাস্টের থেকে হিপের পোর্শন বেশি চওড়া, বা বাস্ট এরিয়া বেশি চওড়া, হিপ বেশি চওড়া, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে টিএনবিসি
প্রকোপ বেশি, এবং যাদের আর্থসামাজিক পরিস্থিতি খুব খারাপ, মানে পুষ্টিকর খাওয়া দাওয়া পায় না, তাদের মধ্যে এই রোগের প্রকোপ খুব বেশি। তো সুতরাং আমি বলবো যে জীবনে একটা সামঞ্জস্য দরকার, মানে পুষ্টিকর খাবার খান, দিনে একটু শরীরটাকে নাড়াচাড়া করুন, একটু এক্সারসাইজ করুন, যোগা করুন, এয়ারোবিক্স করুন, যেটা খুশি ঘরের কাজ করুন। তার সঙ্গে দেখুন, অনেকেই বলেন যে শুধু আমি তো ঘরের কাজ করি, আমার ব্যায়াম দরকার নেই। এটা কিন্তু খুব ভুল কথা। ঘরের কাজ করলে তার ব্যায়ামের দরকার নেই। ব্যায়াম যোগা, এরোবিক্স, জিম, এগুলো একটা ছন্দবদ্ধ উপায়ে আমাদের শরীরের যে হার্টবিট, সেটা তো একটা ছন্দবদ্ধ উপায়ে চলাচল করে। শরীরটাকে একটা ছন্দবদ্ধ উপায়ে নড়ানো, সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেটা কিন্তু আমাদের শারীরিক যে পরিশ্রম আমরা ঘরে করি, সেটাতে এই ছন্দবদ্ধ ব্যাপারটা থাকে না, এবং সেটা কিন্তু খুব দরকার। যে আমরা এখন সবাই জানি যে কার্ডিও এক্সারসাইজ ইত্যাদি, অ্যারোবিক্স, কার্ডিও এক্সারসাইজ একটা করতেই হয়। এই ধরনের ব্যাপারগুলো বাড়িতেও করা যায়, কোনো রকম মানে ডাম্বেল বারবেল ওয়েট এসব না নিয়েও। যদি ডাম্বেল বারবেল ইত্যাদি নিয়ে করতে যান, তাহলে কিন্তু একজন ট্রেনার অবশ্যই জরুরি। তো যেটা আমি বলতে যাচ্ছি, কথাটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে, কারণ একটা আওয়াজ আসছে, আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো, মনটা খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে সেই কারণে, আওয়াজের জন্য। তো খাওয়া দাওয়া, নিজেকে একটু সচেতন করুন, একটু সজাগ হন যে আমি কি খাচ্ছি সারাদিনে, পুষ্টিকর খাবার খাচ্ছি তো। আমার বিষয়ে আপনাদের একটু সচেতন হতে বলবো। মানে খাবারের আমাদের যেটা ম্যাক্সিমাম পোর্শন যেটা থাকবে, সেটা থাকবে সবজি এবং ফল। বাকি পোর্শনে কার্বোহাইড্রেটটা খুব কম থাকবে। কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু মুড়ি, বিস্কিট, চিড়ে, বেসন, ওটস, ভাত, রুটি সব কিছু পড়ে। ওটসে আমি ভাত খাচ্ছি না, ওটস খাচ্ছি, সেই ওটসেরও কিন্তু একটা মাপ আছে, 30 গ্রাম। হ্যাঁ, তো আমি ভাত খাচ্ছি না, কিন্তু সেই জায়গায় আমি এত বড় একটা বাটি করে ওটস খাচ্ছি, সেটা কিন্তু চলবে না। তো মোটামুটি 5 দিনে 5 বার 5 সার্ভিংস অফ ফ্রুটস আপনাকে নিতে হবে, 5 সার্ভিংস অফ ভেজিটেবলস আপনাকে নিতে হবে, প্রোটিন খাবার খেতে হবে, সেটাও পর্যাপ্ত পরিমাণে। আপনাকে একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনি কতটুকু প্রোটিন আপনার শরীরে দরকার, কতটুকু কার্বোহাইড্রেট দরকার, কতটুকু বাকি কিছু দরকার, আর তেলটাও কিন্তু শরীরে দরকার। ফ্যাট সেটা আনস্যাচুরেটেড না স্যাচুরেটেড ফ্যাট, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট না সিম্পল কার্বোহাইড্রেট, এগুলো জানার জন্য কিন্তু একজন ডায়েটিশিয়ানের পরামর্শ দরকার। আর আমি লাগাতার প্রোটিন খেয়ে গেলাম, হ্যাঁ আমি কিটো ডায়েট করছি, আমি লাগাতার প্রোটিন খাচ্ছি, কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু কিডনির জন্য খুব একটা ভালো সব সময় হয় না। সেই কারণে আমি বারবার বলবো যে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। এবং আমি যদি 13 বছর বেঁচে থাকতে পারি, আজকে আমার 13 বছর, মার্চ মাসের 30 তারিখে আমার অপারেশন হয়েছিল 2011 সালের 30শে মার্চ আমার অপারেশন হয়েছিল। আমি 1 এপ্রিল বাড়ি ফিরেছিলাম, আমার মনে আছে। সেই নিউ আলিপুর থেকে আমি ব্যারাকপুরে এসেছিলাম, তখন সদ্য আমার মানে অপারেশন হয়েছে। আমার খুব কষ্ট হয়েছিল আসতে, আমি শুয়ে আমাকে অ্যাম্বুলেন্সে করে এনেছে। আমি অত্যন্ত শক্ত ভাবে এসেছিলাম, মানে যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা আছে এবং আমাকে বাঁচতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। মনে হচ্ছিল যেন সমস্ত রক্ত আমার মাথায় উঠে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, সেসব দিনগুলো কেটে গেছে, সেসব দিনগুলো কেটে যায়। একটা জিনিস আপনাদের বলবো, যে অন্ধকার না বেশি দিন থাকে না, অন্ধকারের পরে আলো আসে। কষ্টের দিনগুলো কেটে আনন্দের দিনও আসে। আমাদের জীবনে কোনটাই স্থায়ী নয়, জীবন যেমন স্থায়ী নয়, মৃত্যু আসবেই, প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। তো যদি আমি জানতে পারি যে আমার মৃত্যুটা ক্যান্সারেই হবে, তাহলে আমি সেটাকেই ধরে নেবো। যে কটা মুহূর্ত আমি বাঁচবো, সে কটা মুহূর্ত আমি সুস্থভাবে, সুন্দরভাবে, আনন্দ করে, মেমোরেবল করে রাখবো। আমার বাকি মানে ওই মৃত্যুর যখন আমি মরবো, আমার মনে হবে যে না, আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়েছে, অসুখে মরে গেছি বলে আমার কোনো আফসোস যেন না থাকে। আমি এইভাবে চিন্তা করতে বলবো সবাইকে। আর ওই খাওয়া দাওয়া, জীবনযাত্রা, সব কিছুকেই যদি আমরা একটু মানিয়ে গুছিয়ে চলতে পারি, ব্যালেন্স করে চলতে পারি, তাহলে মনে হয় সবাই সুস্থ থাকবো। আর এই ক্যান্সার শব্দটাকে মুছে দেওয়া যাবে। আর ক্যান্সার হ্যাজ নো আনসার, এই কথাটা এখন কিন্তু ঠিক নয়। মানে বহু ক্যান্সারের রুগী, চিকিৎসার অনেক দিগন্ত খুলে গেছে, অনেক ওষুধ, টার্গেটেড থেরাপি আবিষ্কার হয়েছে। আমাদের ট্রিপল নেগেটিভের এখনও টার্গেটেড থেরাপি আবিষ্কার না হলেও থ্রেশহোল্ডে অনেকগুলো ওষুধ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো দিন হয়তো আবিষ্কার হয়ে যাবে। যখন আবিষ্কার হবে, হয়তো আমি থাকবো না বা অন্য অনেকে থাকবে না, কিন্তু যারা থাকবে তারা পাবে, তারা সুবিধাটা পাবে। আর একটা ওষুধ আবিষ্কার হতে 15 বছর লাগে, সেটা ট্রায়াল হতে 15 বছর। পাঁচটা ভাগ করে মানুষের উপর ট্রায়াল হয়। 15 বছর যদি একটা মানুষকে ওই ওষুধটা দিয়ে বাঁচিয়ে রাখা যায়, তাহলে বলা যাবে যে সেই ওষুধটা পাস করেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর সার্ভাইভার অরুণিমাকে ভালো রাখলে সার্ভাইভার অরুণিমাও চেষ্টা করবে আপনাদের সবাইকে ভালো রাখতে। সাবস্ক্রাইব বাটন টিপতে কোনো খরচ হয় না। আর একটুখানি ভিডিও দেখতে, একটুখানি যদি 1 মিনিটও দেখেন, তাহলেও খুব একটা বেশি ডেটা খরচ হয় না।
একটা লাইক দেবেন, একটু কমেন্ট দেবেন, বেঁচে থাকার এইটুকুই তো শুধু দরকার, তাই না? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন সকলে। আজকের মতো আসি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কালকে আবার আসবো অন্য কোনো তথ্য নিয়ে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করবেন যে আমার এই বিষয়টা, ক্যান্সার রিলেটেড এই বিষয়টা আপনারা জানতে চান। তাহলে আজকের মতো আসি, টাটা।